আর 3 দিন পর কি নতুন কোনো আন্দোলন শুরু হতে চলেছে দেশে? কারণ 3 দিন পর অর্থাৎ 15ই আগস্ট থেকে দেশের 22টি রাজ্যে, যে রাজ্যগুলোর অধিকাংশে বিজেপি অথবা এনডিএ সরকার রয়েছে, এমন একটি অভিযান শুরু হতে চলেছে যা শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্দোলন নয়, বরং সরাসরি দেশের শিক্ষা ব্যবস্থার গোড়ায় গিয়ে প্রশ্ন তুলতে পারে সিজেপি। আর এই কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিজেপি বা ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকের 15ই আগস্ট থেকে শুরু হতে চলা এই ক্যাম্পেইন যদি সত্যি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, তাহলে তার প্রভাব শুধুমাত্র জেনজি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা পরিবারকে এই প্রশ্নের সঙ্গে যুক্ত করে দিতে পারে। কারণ এবার প্রশ্ন হচ্ছে, আপনার এলাকার সরকারি স্কুলে আপনার সন্তান কি পাচ্ছে? স্কুলে ঠিকমতো শিক্ষক আছে কিনা, পানীয় জল আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, টয়লেট আছে কিনা, মিড ডে মিল ঠিক মতো দেওয়া হয় কিনা, সরকার যে টাকা পাঠাচ্ছে সেই টাকা সত্যি স্কুলের উন্নতিতে খরচ হচ্ছে কিনা। আর এই প্রশ্নগুলোই সরাসরি করা হবে এলাকার পঞ্চায়েত প্রধানদের। অভিজিৎ দীপকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিজেপি কোনো রাজনৈতিক দল তৈরি করছে না, তারা একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ধারাবাহিকভাবে চাপ তৈরি করবে। ইতিমধ্যেই তিনি জেন আলফা অর্থাৎ স্কুলে পড়া নতুন প্রজন্মের সঙ্গে যোগাযোগ করেছেন এবং 15ই আগস্ট থেকে এমন একটি ক্যাম্পেইন শুরু করার কথা ঘোষণা করেছেন, যেখানে সাধারণ মানুষ নিজের এলাকার সরকারি স্কুলে যাবেন, স্কুলের বাস্তব পরিস্থিতি দেখবেন এবং নিজের এলাকার পঞ্চায়েত প্রধানদের কাছে প্রশ্ন করবেন। কারণ একটা পঞ্চায়েতের অধীনে যে সমস্ত গ্রাম এবং সেই সমস্ত গ্রামের সরকারি স্কুল থাকে, সেগুলোর প্রাথমিক ব্যবস্থাপনা এবং পরিকাঠামোর বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের জবাবদিহি রয়েছে। আর এখানেই আসল বিষয়টা হচ্ছে, দেশে প্রায় 2.5 লক্ষ পঞ্চায়েত প্রধান রয়েছেন, যাদের সামনে এবার সরাসরি প্রশ্ন তোলার কথা বলা হচ্ছে। অর্থাৎ এটি কোনো 5-10 জন মানুষের আন্দোলন নয়। যদি এই কর্মসূচি বাস্তবে ছড়িয়ে পড়ে, তাহলে প্রায় 2.5 লক্ষ পঞ্চায়েত স্তরে সরাসরি জবাবদিহি প্রশ্ন তৈরি হতে পারে। আর যেহেতু দেশের 22টি রাজ্যে বিজেপি অথবা এনডিএ সরকার রয়েছে, তাই এই প্রশ্নের রাজনৈতিক চাপ স্বাভাবিকভাবেই রাজ্য সরকারগুলির উপরে গিয়ে পড়বে। কারণ শিক্ষা এবং স্বাস্থ্য মূলত রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। আবার কেন্দ্র থেকেও শিক্ষা খাতে রাজ্যগুলিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়। সংবিধান এবং শিক্ষার অধিকার আইনের অধীনে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে। শুধু স্কুলে ভর্তি করিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। সেখানে শিক্ষক থাকতে হবে, শ্রেণীকক্ষ থাকতে হবে, শৌচাগার থাকতে হবে, পানীয় জল থাকতে হবে, মিড ডে মিলের ব্যবস্থা থাকতে হবে। এছাড়া প্রয়োজনীয় যে সমস্ত সুবিধা রয়েছে সেগুলো থাকতে হবে। কিন্তু বাস্তব ছবি অনেক জায়গায় সম্পূর্ণ আলাদা। মধ্যপ্রদেশের সাতনায় বছরের পর বছর রাস্তার ধারে স্কুল চলার ছবি সামনে এসেছে। ভাবুন, যে শিশু প্রতিদিন রাস্তার পাশে বসে পড়াশোনা করছে, তার কাছে শিক্ষা ব্যবস্থার বার্তা কি যাচ্ছে? আবার দিল্লিতে বৃষ্টির পর এনসিডি পরিচালিত স্কুলে জল ঢুকে পড়ার ছবি সামনে এসেছে, যেখানে স্কুলের পোশাক পরে জল পেরিয়ে শিশুদের স্কুলে যেতে হচ্ছে। জম্মু কাশ্মীরেও বৃষ্টির পরে সেতু ভেঙে যাওয়ার পর শিশুদের স্কুলে যাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এই শিশুরা কারা? এরা সেই পরিবারগুলির সন্তান যারা নিজেদের সন্তানকে ভালো বেসরকারি স্কুলে পড়ানোর সামর্থ্য রাখে না এবং সরকারি স্কুলেই তাদের একমাত্র ভরসা। অথচ পরিসংখ্যান বলছে, সরকারি হিসেবে গত 10 থেকে 12 বছরে দেশে প্রায় 94,000 সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার তথ্য সামনে এসেছে। তাহলে প্রশ্ন উঠবেই, যে সময় দেশের শিশুদের শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, সেই সময়ে সরকারি স্কুলই যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেই অধিকার বাস্তবে কার্যকর হবে কিভাবে? আর এখানেই অভিজিৎ দীপকের 15ই আগস্টের কর্মসূচির গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। কারণ তিনি শুধু বক্তব্য দিয়ে থেমে থাকছেন না, তিনি এবার একটি সোশ্যাল অডিটের কথা বলেছেন। অর্থাৎ যেসব বাবা মায়ের সন্তান সরকারি স্কুলে পড়ে, তাদের বলা হচ্ছে নিজের সন্তানের স্কুলে যান, নিজের চোখে দেখুন সেখানে কি পরিস্থিতি, ভিডিও কল করুন, তথ্য সংগ্রহ করুন এবং সেই তথ্য সিজিবির কাছে পাঠান। স্কুলে বিদ্যুৎ আছে কিনা, জল আছে কিনা, ওয়াশরুম আছে কিনা, মিড ডে মিল ঠিক মতো দেওয়া হয় কিনা, শিশুদের বসার ব্যবস্থা আছে কিনা, প্রতিটি বিষয়ের হিসাব নেওয়ার কথা বলা হচ্ছে। এমনকি এর জন্য একটি ফর্ম দেওয়ার কথা বলা হয়েছে, যেটা প্রিন্ট করে অভিভাবকরা পূরণ করতে পারবেন এবং জানাতে পারবেন কোন স্কুলে কোন সুবিধা আছে আর কোন সুবিধা নেই। অর্থাৎ এবার আন্দোলনটা শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং মাঠে গিয়ে তথ্য সংগ্রহের দিকে যাচ্ছে সিজেপির এই আন্দোলন। আর এই জায়গাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ জেনজি আন্দোলনের সময় আমরা দেখেছিলাম দেশের বিভিন্ন জায়গায় স্কুল পড়ুয়ারা নিজেদের স্কুলের সমস্যা নিয়ে ভিডিও করতে শুরু করেছিল। কোথাও শিক্ষক, কোথাও বিল্ডিং, কোথাও
শৌচাগার, কোথাও পানীয় জল নিয়ে অভিযোগ সামনে এসেছিল। সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। কিন্তু এবার যদি সিজেপির টিম এবং তার সঙ্গে সাধারণ অভিভাবকেরা নিজেরাই স্কুলে পৌঁছে সেই সমস্যাগুলোর তথ্য সংগ্রহ করেন, তাহলে প্রশ্নটা সরাসরি চলে যাবে পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত থেকে রাজ্য সরকার পর্যন্ত। অর্থাৎ যে ব্যবস্থা এতদিন কাগজে কলমে চলছিল, সেখানে এবার বাস্তব তথ্য দিয়ে জবাব দিয়ে যাওয়ার চেষ্টা হবে। আর অভিজিৎ দিকটি যে কথাটা 15 আগস্টকে সামনে রেখে বলেছেন, সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। हेलो एवरीवन, इस 15 अगस्त को हमारा 80th इंडिपेंडेंस डे है। लेकिन 80 इयर्स में अगर सबसे ज़्यादा कोई चीज़ निगलेक्ट हुई है, सबसे ज़्यादा कोई चीज़ इग्नोर की गई है, तो वो है हमारे गांव में जो सरकारी स्कूल होते हैं वो। 80 साल में हम लोगों ने गांव में जो स्कूल होते हैं उन पर ज़रा भी काम नहीं किया है। हमने नई पार्लियामेंट बना दी, नया पीएम हाउस बना दिया, तो हम नए स्कूल्स क्यों नहीं बना पाए हमारे गांव में? क्या हमारे गांव में जो किसान और मजदूर के बच्चे पढ़ते हैं उन स्कूलों में, क्या उन्हें हम अपने देश का भविष्य नहीं मानते? आज तक हमने उन बच्चों के लिए क्या किया और क्यों उनको हम आज तक वो फैसिलिटीज़ प्रोवाइड नहीं कर सके जो किसी बच्चे को एक बड़े सिटी में मिलती है? आज भी गांव के बच्चों को पैदल चलकर पता नहीं कितने दूर जाना पड़ता है स्कूल अटेंड करने के लिए, और वहाँ जाने के बाद ना पानी की फैसिलिटीज़ होती है, ना टॉयलेट की फैसिलिटीज़ होती है। इससे खास करके जो छोटी लड़कियाँ होती हैं उनको कितनी दिक्कत होती है। तो मुझे लगता है कि इस 15 अगस्त को अगर हमको किसी चीज़ पर ध्यान देना चाहिए, एक नई शुरुआत अगर करनी चाहिए, तो वो शुरुआत हमारे सरकारी स्कूलों को ठीक करके करनी चाहिए। और इसके लिए मैं खुद अपने गांव हिंगोली जाकर वहाँ के सरपंच से रिक्वेस्ट करूँगा कि प्लीज़ आप गांव का स्कूल ठीक करिए। और उसके साथ साथ जितने भी सरपंच ये वीडियो देख रहे हैं, मैं उन सभी लोगों से अपील करता हूँ कि एक चांस है हम लोगों के पास अब कुछ नया करने का, कुछ अच्छा करने का। तो क्यों ना हम जितने भी गांव में सरकारी स्कूल हैं उन स्कूलों को ठीक करें, उन स्कूलों को बेहतर बनाएं, ताकि जो किसान और मजदूर के बच्चे गांव के स्कूलों में पढ़ सकते हैं, उनको भी लगे कि वो भी इस देश का भविष्य है। तो अगर गांव के सरपंच अपने गांव का स्कूल ठीक करते हैं, तो हम उसके बाद उन स्कूलों के फ़ोटो लेकर उस सरपंच का नाम भी बताएंगे और गांव का नाम भी बताएंगे। हमारे सोशल मीडिया पर हम पोस्ट करेंगे सीजीपी पर, और हम आप लोगों को क्रेडिट देंगे, ताकि आप लोगों को देखकर, आपने जो स्कूल ठीक करे उसको देखकर कई और दूसरे सरपंच भी अपने गांव के स्कूल ठीक करना शुरू करें। और इसके साथ साथ हम एक और चीज़ करना चाहते हैं, वो है सोशल ऑडिट। तो जितने भी पेरेंट्स हैं जिनके बच्चे सरकारी स्कूलों में पढ़ते हैं, मैं उन पेरेंट्स से रिक्वेस्ट करता हूँ कि आप अभी एक सोशल ऑडिट करना शुरू कर दीजिए। आप अपने बच्चों के स्कूलों में जाइए, देखिए क्या वहाँ पर बेसिक फैसिलिटीज़ अवेलेबल है या नहीं, देखिए वहाँ पर बिजली आती है या नहीं, पानी आता है या नहीं, क्या आपके बच्चों को वॉशरूम की फैसिलिटीज़ मिलती है या नहीं, मिड डे मील्स मिलते हैं या नहीं। और अगर ऐसा नहीं होता है तो आप उसकी वीडियोस बनाइए, क्योंकि आपके बच्चों की जो स्कूलिंग है वो अच्छी होनी चाहिए। वो आपका फंडामेंटल राइट है, आपके बच्चों का फंडामेंटल राइट है। इसके लिए हम एक फॉर्म भी इशू करेंगे, जो हम आप लोगों को जल्दी शेयर कर देंगे, जिसको आप प्रिंट करके फिल कर सकते हैं और बता सकते हैं आपके बच्चों के स्कूल में कौन सी फैसिलिटीज़ अवेलेबल है और कौन सी फैसिलिटीज़ अवेलेबल नहीं है। उसके बाद आप वो फॉर्म हमें contact@cockroachjanataparty.org पर ईमेल कर सकते हैं। ईमेल में आपको कमेंट सेक्शन में भेज दूंगा, और फॉर्म का लिंक भी हम जल्द आपके साथ शेयर करेंगे। तो आइए एक साथ मिलकर हम एक प्रॉमिस करते हैं सभी बच्चों से जो गाँव में रहते हैं, कि हम उनके स्कूल ठीक करेंगे। एक साथ मिलकर हम ये कर सकते हैं। अगर हम सारे लोग कलेक्टिवली साथ में आकर काम करें, एक्ट करें, सो आई एम वेरी श्योर कि हम हमारे गांव के स्कूल बिल्कुल ठीक कर सकते हैं, बिकॉज द रियल इंडिया लिव्स इन विलेज। স্বাধীনতার 80 বছর পূর্ণ হচ্ছে। আমরা নতুন সংসদ ভবন করেছি, নতুন প্রধানমন্ত্রীর বাসভবন করেছি, দেশের বড় বড় পরিকাঠামো তৈরি করেছি, কিন্তু গ্রামের সরকারি স্কুলগুলোর অবস্থা কেন বদলাতে পারলাম না? গ্রামের কৃষক শ্রমিকদের সন্তানরা যে স্কুলে পড়ে, সেই স্কুলকে কি আমরা দেশের ভবিষ্যৎ হিসেবে দেখি না? আজও বহু গ্রামের শিশুকে বহু দূর হেঁটে স্কুলে যেতে হয়। স্কুলে গিয়ে জল পাওয়া যায় না, টয়লেট থাকে না। বিশেষ করে ছোট মেয়েদের জন্য এর প্রভাব আরও বেশি।
তাহলে স্বাধীনতার এত বছর পরে এই প্রশ্ন কি উঠবে না যে আমরা আসলে শিক্ষাকে কতটা গুরুত্ব দিয়েছি? অভিজিৎ দিককে নিজেও বলেছেন তিনি নিজের গ্রামের স্কুলে গিয়ে পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলবেন এবং একই সঙ্গে দেশের সমস্ত পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করবেন। এবার সুযোগ এসেছে গ্রামের সরকারি স্কুলগুলিকে ঠিক করায়, সেগুলিকে আরো ভালো করতে হবে। কারণ একটা দেশের ভবিষ্যৎ শুধু শহরে বড় বড় স্কুলে তৈরি হয় না, দেশের ভবিষ্যৎ তৈরি হয় সেই গ্রামের স্কুলেও যেখানে কৃষক শ্রমিকের সন্তান পড়াশোনা করে। আর এখানে এই ক্যাম্পেইনের সঙ্গে একটা বড় রাজনৈতিক প্রশ্ন জুড়ে যাচ্ছে, কারণ এতদিন শিক্ষা নিয়ে আন্দোলন মানে ছিল প্রশ্নপত্র পাস, সরকারি চাকরিতে দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং পরীক্ষা ব্যবস্থা নিয়ে অভিযোগ। কিন্তু এবার প্রশ্নটা আরো নিচে নেমে যাচ্ছে। শিশু স্কুলে পৌঁছানোর পর সে আসলে কি পাচ্ছে, তার স্কুলের পরিকাঠামো কোথায়, আর তার মৌলিক অধিকার কোথায়? আর এই প্রশ্ন যদি 2.5 লক্ষ বা পঞ্চায়েত প্রধানের দরজায় পৌঁছে যায়, তাহলে 22টি এনডিএ শাসিত রাজ্যের সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি হওয়াটা কিন্তু অস্বাভাবিক নয়, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিষয়টা শুধুমাত্র সরকারি স্কুলে থেমে থাকবে না, বেসরকারি স্কুলগুলির ইচ্ছামতো ফি বাড়ানো, অভিভাবকদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করা, এসব প্রশ্ন কিন্তু সামনে আসবে। একটি স্কুল যখন নিজের ইচ্ছামতো ফি বাড়ায় তখন তার জবাবদিহি কোথায়? কেন একটা পরিবারকে নিজের সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য একটা আর্থিক চাপ নিতে হবে? দেশের যে কয়েকটি জায়গায় শিক্ষা সরাসরি নির্বাচনী ইস্যুতে পরিণত হয়েছে, তার মধ্যে দিল্লির উদাহরণ সামনে আসে। কারণ কোনো সমাজ তখনই সত্যিকারের এগিয়ে যায় যখন সেই সমাজে শিক্ষা নিয়ে আলোচনা হয়। কেরলের দিকে তাকালে দেখা যায় প্রায় 100% সাক্ষরতার হার কিভাবে সমাজের সামগ্রিক পরিবর্তনের সঙ্গে যুক্ত। আপনি সেখানে রাস্তায় মানুষের সঙ্গে কথা বলুন, বাজারে যান, ট্রেনে যাতায়াত করুন, শিক্ষার প্রভাব সামাজিক আচরণ এবং সচেতনতার মধ্যেও দেখতে পাবেন। কারণ শিক্ষা শুধু একটা সার্টিফিকেট দেয় না, শিক্ষা মানুষের চিন্তা ভাবনার দরজা খুলে দেয়। কিন্তু গত 12 বছর ধরে দেশের রাজনৈতিক আলোচনায় শিক্ষা নিয়ে কতটা আলোচনা হয়েছে, তার চেয়ে কিন্তু বেশি আলোচনা হয়েছে ধর্ম নিয়ে। হিন্দু মুসলমান ভোটের অঙ্ক, এই সব নিয়ে যতটা আলোচনা হয়েছে তার তুলনায় সরকারি স্কুলের বাস্তব অবস্থা নিয়ে কতটা আলোচনা হয়েছে সেই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে। আর সম্ভবত এখানেই এই নতুন কর্মসূচির রাজনৈতিক তাৎপর্য। কারণ আপনি যদি মানুষকে বলেন হিন্দু মুসলমানের ভিত্তিতে নয়, ভোট দেওয়ার আগে নিজের এলাকার স্কুলের দিকে তাকান, দেখুন আপনার শিশুরা কি পাচ্ছে, আপনার পঞ্চায়েত প্রধান কি কাজ করছেন, রাজ্য সরকার যে টাকা পাচ্ছে তা কোথায় যাচ্ছে, তাহলে ভোটের আলোচনাটাই কিন্তু বদলে যেতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই কারণে 15 আগস্ট থেকে শুরু হতে চলা এই সোশ্যাল অডিট বা গ্রাসরুট ক্যাম্পেইনকে আলতাভাবে দেখার সুযোগ নেই। এটা কোনো একটি রাজনৈতিক দলের নির্বাচনী কর্মসূচি নয়। কনসিজেবি আগে জানিয়েছে যে তারা রাজনৈতিক দল গঠনের পথে হাঁটছে না, পরিবারকে সঙ্গে নিয়েও শিক্ষা ব্যবস্থার উপর সামাজিক চাপ তৈরির চেষ্টা। আর যদি সত্যি দেশের বিভিন্ন প্রান্তের বাবা মা, ছাত্রছাত্রী এবং প্রায় 2.5 লক্ষ পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের সামনে একই প্রশ্ন উঠে যায়, তাহলে রাজ্য সরকারগুলিকে উত্তর দিতে হবে। উত্তরপ্রদেশ হোক, মধ্যপ্রদেশ হোক, ঝাড়খণ্ড হোক, মহারাষ্ট্র হোক বা অন্য কোনো এনডিএ শাসিত রাজ্য, প্রশ্ন একটাই থাকবে যে আপনার এলাকার শিশুর স্কুলে মৌলিক সুবিধা আছে কিনা। আর এই প্রশ্ন যত বেশি পরিবার করবে, ততই রাজনৈতিক দলগুলির পক্ষে শিক্ষা নিয়ে চুপ থাকা কঠিন হবে। এমনকি আগামী দিনে প্রধানমন্ত্রীকেও যুব সমাজ, শিক্ষা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে হতে পারে বলে মনে করছে রাজনৈতিক দল। কারণ পরিস্থিতি কিন্তু সেদিকে এগোচ্ছে। 15 আগস্টের স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী যখন দেশের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, তখন দেশের যুব সমাজের শিক্ষা, সরকারি স্কুলের অবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুযোগ নিয়ে প্রশ্ন আরও জোরালোভাবে উঠতে পারে। আর সেখানেই আসল পরিবর্তনের প্রশ্ন। রাজনৈতিক মহল মনে করছে যে এটা শুধু একটা নিছক ক্যাম্পেইন থাকবে না, বরং শিক্ষা ব্যবস্থা জবাবদিহি নিয়ে একটি বড় সামাজিক আন্দোলনের রূপ নিতে পারে। এখন দেখার বিষয় 15 আগস্টের পর সত্যি কতগুলি পরিবার এই সোশ্যাল অডিটে অংশ নেয়, কতগুলি স্কুলের বাস্তব ছবি সামনে আসে এবং সেই ছবির সামনে দেশের রাজ্য সরকারগুলি কতটা জবাব দিতে বাধ্য হয়। আপনারা কি মনে করেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে সত্যি ভোটের অন্যতম প্রধান ইস্যু করা উচিত, নাকি এখনো আমাদের রাজনীতি অন্য বিষয় নিয়ে আটকে থাকবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান।